আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা অসাধারণ একটা অ্যানিমেশন মুভির গল্প নিয়ে এসেছি। আশা করি গল্পটা ভালো লাগবে। চলুন তাহলে গল্পটা শুরু করা যাক। এই গল্পের শুরুতে একটি বিজ্ঞানীকে দেখানো হয়। এই বিজ্ঞানীর নাম হলো বোম্বা। সে জঙ্গলের বিভিন্ন জায়গাতে ক্যামেরা লাগিয়ে রেখেছিল, কারণ সে বিশ্বাস করত যে এই জঙ্গলে মানুষের মতো দেখতে অতি ক্ষুদ্র কিছু প্রাণী এখানে বসবাস করে। তখন বোম্বা তার রিমোটে সিগন্যাল দেয়। কিছুক্ষণ পর দেখে কিছু কাক একটা ছোট পাখিকে তাড়া করছে। কিছুক্ষণ পর পাখিটা নিচে পড়ে যায়। বোম্বা পাখিটাকে হাতে নিয়ে দেখে পাখিটার পিঠে বসার জন্য একটা সিট রয়েছে। আসলে এই গল্পটির মুন হেভেন এবং বগান্ডের নামে দুটো রাজ্যকে নিয়ে। মুন হেভেনে যারা বসবাস করতো তাদেরকে বলা হয় লিফম্যান, আর অন্য রাজ্যের প্রাণীগুলো ছিল তাদের চিরশত্রু। সবসময় মুন হেভেন দখল করার চেষ্টা করত। এরপর আমরা একটি লিফম্যানকে দেখতে পাই যার নাম কিনা নড। কিছু বগলস থেকে তাড়া করেছিল। তখনই সেখানে লিফম্যানের লিডার রুনিন চলে আসে। তার সঙ্গে আরও কিছু লিফম্যান যোদ্ধা সেখানে চলে আসে। রুনিন এবং নডের বাবার মধ্যে খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল। নডের বাবা যখন মারা যায় রুনিনকে বলে যায় সে যেন তার খেয়াল রাখে, যদিও নড এটা একদমই পছন্দ করে না। এরপর রুনিন ওই বগলসের হাত থেকে নডকে বাঁচিয়ে। এরপর গল্পে আমাদের দেখানো হয় ম্যারি ক্যাটরিন নামের একটি মেয়েকে। সে পড়াশোনার জন্য শহরে থাকতো। অনেকদিন তার বাবার সঙ্গে দেখা হয়নি। তার বাবার সঙ্গে দেখা করার জন্য সে বাড়িতে আসছে। এরপর ম্যারি বাড়িতে এসে তার বাবাকে ডাকতে থাকে। আমাদেরকে দেখানো হয় ম্যারি হলো সেই প্রথমে দেখানো বিজ্ঞানীর মেয়ে। ম্যারির এটা দেখে খুবই খারাপ লাগে যে তার বাবা তার গবেষণার জন্য একদম পাগল হয়ে গেছে। এজন্য ম্যারি তার বাবার সামনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও বোম্বা তার মেয়েকে খেয়ালই করেনি। এরপর মেয়ে যখন তার বাবাকে আবারও ডাকতে শুরু করে বোম্বা অনেকটা ভয় পেয়ে যায়। এরপর তারা যখন একে অপরের সঙ্গে কথা বলছিল তখন বোঝা যায় যে আসলে গবেষণার জন্য সে অনেকটা পাগলের মতো আচরণ করছে। বুম্বা তখন তার মেয়েকে বলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এরপর বুম্বা ম্যারিকে তার রুমে নিয়ে যায় এবং সেখানে গিয়ে বলে দেখো তোমার রুমটা আগের মতনই আছে। কিন্তু ম্যারির কাছে এটা মোটেও সারপ্রাইজ বলে মনে হয় না। ঠিক তখনই বোম্বার কাছে থেকে একটি রিমোটের সিগন্যাল আসে। বুম্বা তার মেয়েকে বলে আজকের রাতটা খুবই স্পেশাল। যেহেতু আজকে পূর্ণিমা রাত, চাঁদ পূর্ণ থাকবে, তাই আমার মনে হয় আজকে স্পেশাল কিছু একটা হতে চলেছে। এজন্য সে মেয়ের সাথে বেশি কথা না বলে সেখান থেকে চলে যায়। এটা দেখে মেয়ের তো অনেক খারাপ লাগে, কারণ এতদিন পর সে বাসায় আসছে, পরও তার বাবা ঠিকমতো তার সঙ্গে কথা বলল না। এজন্য সে মায়ের ছবি বের করে তাকে মিস করতে থাকে। এরপর আমরা লিফম্যানদের দেখি। তারা তাদের রাজ্যে ফিরে এসেছে। রুনিন পাখির পিঠ থেকে নেমেই রানী তারার সঙ্গে দেখা করতে যায়। রানী তারা ছিল এই মুন হেভেনের রাজ্যের রানী। রানী তারার কাছে কিছু স্পেশাল পাওয়ার ছিল। রুনিন তখন রানীর কাছে আসে আর বলে আমাদের অনুষ্ঠানের বিষয়ে কিছু ভাবা উচিত। তাছাড়া বগলসরা আমাদের রাজ্যে ঢুকে পড়েছে। আসলে এই অনুষ্ঠানটি প্রতি 100 বছরে মাত্র একবারই হয়, আর সেই দিনটি আজকেই ছিল। আর আজকের দিনেই রানী তার সিংহাসনের জন্য পরবর্তী উত্তরাধিকারী খুঁজবে, আর এর জন্য রানীকে জলাশয়ে যেতে হবে। আর এ কারণেই রুনিন অনেক চিন্তায় ছিল যে অনুষ্ঠান চলাকালীন সময়ে বগলসরা আক্রমণ করতে না বসে। আসলে আমরা এখানে জানতে পারি যে রুনিন এবং রানী তারা একে অপরকে অনেক ভালোবাসতো। এরপর আমাদের বোগান ম্যানদের রাজ্যকে দেখানো হয়। তখনই দাগদা আসে ম্যান্ড্রেগের সঙ্গে দেখা করার জন্য। ম্যান্ড্রেগ এই ভুগানদের লিডার ছিল। দাগদা তাকে এসে জানায় যে আজকের অনুষ্ঠান কোথায় শুরু হবে সেটা সে জানতে পেরেছে। কিন্তু খবরটা শুনে ম্যান্ড্রেগ খুশি হয় না, কারণ সে অনুষ্ঠানটি লিফম্যানদের এলাকায় শুরু হতে চলেছে। ম্যান্ড্রেগ বলে আমরা যত এই জঙ্গল থেকে অপরিষ্কার করার চেষ্টা করি না কেন, রানী তারা তার হাতের ইশারায় মুহূর্তের মধ্যে সবকিছু ঠিক করে দেয়। কিন্তু রানী যদি তার উত্তরাধিকারী বাছাই করার আগেই মারা যায় তাহলে আমাদেরকে আর কেউ আটকাতে পারবে না, আর আমরা খুব সহজেই মুন হেভেন দখল করে নিতে পারবো। এরপর আমাদেরকে সেই অনুষ্ঠানের সিন দেখানো হয়। সেখানে সকল প্রজারা এসে উপস্থিত হয়েছে, আর তখন সেখানে নডও চলে আসে। রুনিন তাকে জিজ্ঞাসা করে সে এতক্ষণ কোথায় ছিল, কিন্তু এই কথাটা শুনে নড অনেক বিরক্ত হয়ে যায়। এটা শুনে নড তখন বলে আমি চাই না আপনি আমার খেয়াল রাখেন। তাছাড়া আমি এখন অনেক বড় হয়ে গেছি, নিজের খেয়াল নিজেই রাখতে পারি। এছাড়া লিফম্যানের যোদ্ধার পদ থেকে সে পদত্যাগ করে ফেলে এবং সেখান থেকে চলে যায়। তারপর আমরা ম্যারি ক্যাটরিনকে দেখতে পাই। সে ঘরের বাইরে এসে দেখে যে তার বাবা গাছের ডালে ঝুলে আসে। তো বোম্বা যখন গাছের থেকে নিচে পড়ে যায় ম্যারি ক্যাটরিন তখন তার বাবাকে জিজ্ঞাসা করে, আর দেখে অবাক হয় যে বাবা কেন তুমি গাছে ক্যামেরা লাগিয়েছো। তখন তার বাবা বলে আমার বিশ্বাস এই জঙ্গলে অতি ক্ষুদ্র কিছু জাতি বাস করে। এরপর বোম্বা তার মেয়েকে ঘরের ভেতরে নিয়ে যায় এবং একটি অডিও রেকর্ড শোনায়।
সেখানে অনেকগুলো বাদুড়ের শব্দ শোনা যাচ্ছিল। বুম্বা তখন বলে এটা লিফম্যানদের কথা বলার ধরন। আসলে লিফম্যানরা অনেক ছোট হওয়ায় তাদের কথাবার্তা পরিষ্কার শোনা যাচ্ছে না। আসলে ম্যারি তার বাবার কোনো কথাই বিশ্বাস করছিল না। সে তার বাবার উপরে বিরক্ত হয়ে যায় এবং বাবার সঙ্গে তর্কাতর্কি লেগে যায়। ঠিক তখনই আবার বুম্বা রিমোটে সিগন্যাল দেয়। বুম্বা তখন বলে এখন আমাকে বাইরে যেতে হবে, আমি ফিরে এসে তোমার সঙ্গে কথা বলবো। এই কথা বলে বুম্বা তখন সেখান থেকে চলে যায়। এই সব কিছু দেখে শুনে ম্যারির অনেক খারাপ লাগে, তাই সে ঠিক করে সে আর এখানে থাকবে না, সে শহরে চলে যাবে। তাই একটি চিঠি লিখে কম্পিউটারের উপরে লাগিয়ে দেয়। এরপর সে ঘরের বাইরে বের হয়ে আসে এবং গাড়ির ড্রাইভারকে ফোন করতে যায়। কিন্তু ম্যারি সেই কুকুরটা হঠাৎ করে দৌড়াতে দৌড়াতে জঙ্গলের দিকে চলে যায়। ম্যারি সেই কুকুরটাকে ধরার জন্য তার পিছনে যেতে থাকে। অন্যদিকে দেখা যায় যে রানী তারা সেই অনুষ্ঠানে চলে এসেছে। তখন সেখানে একটি বেবি ফ্লাওয়ার তার মাকে বলে সে বড় হয়ে রানী হতে চায়। তখন তার মা বলে চাইলে তো সব কিছু পাওয়া যায় না, আমাদের রানী আজ 100 বছর পর তার সিংহাসনের জন্য উত্তরাধিকারী খুঁজতে চলেছে, যাতে আমাদের নতুন রানী পরবর্তীতে এই জঙ্গলটাকে রক্ষা করতে পারে। এরপর আমরা দুটো শামুককে দেখতে পাই। তাদের খুব ইচ্ছা ছিল যে তারা লিফম্যান হবে, কিন্তু তখন রানী তাদের সামনে আসে আর তাদেরকে ফুল বাছতে বলে। কারণ এতগুলো ফুলের মধ্যে রানী বুঝতে পারছিল না কোন ফুলটি সে উত্তরাধিকারের জন্য যোগ্য মনে করবে। তখন শামুক দুটি রানীকে একটি বড় এবং সুন্দর দেখতে ফুল এনে দেয়, কিন্তু রানী সেটা পছন্দ করে না, তাই সে ছোট্ট একটি ফুল নেয়। তারপর রানী সেই ফুলটাকে অনেক উঁচুতে ধরে রাখে। হঠাৎ করে রুনিন দেখতে পায় যে সব গাছের পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। এটা দেখে রুনিস তখন বুঝতে পারে যে বগলসরা এখানে চলে এসেছে। এরপর বগলসরা সব লিফম্যানদের উপরে আক্রমণ করে বসে এবং দুই দলের মধ্যে একটি ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায়। এটা দেখে রানী তখন সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু বগলসরা রানীর পিছু ছাড়ল না, তাকে ধরার চেষ্টা করছিল। হঠাৎ করে একটি বগলস তার উপরে আক্রমণ করে এবং তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই সেখানে সেই বেবি ফ্লাওয়ারটা চলে আসে আর রানীকে সাহায্য করে। তারপর তারা সেখান থেকে চলে যায়। এরপর রুনিন রানীকে নিয়েই যাচ্ছিল, কিন্তু দাগদা তাদেরকে পিছন থেকে আক্রমণ করে এবং তাদের দিকে তীর ছুটতে থাকে। এটা দেখে রুনিন তখন একটি তীর ছুঁড়ে দাগদাকে মেরে ফেলে। রুনিন তখন খেয়াল করে দাগদার একটা তীর এসে রানীর গায়ে লেগেছে আর রানী তাতে নিচে পড়ে যায়। অন্যদিকে আমরা ম্যারিকে দেখতে পাই সে তার কুকুরটাকে খুঁজতে খুঁজতে জঙ্গলের ভেতরে চলে এসেছে। তখনই সেখানে দেখতে পায় যে উপর থেকে কিছু একটা নিচের দিকে পড়ে যাচ্ছে, কিন্তু রানী অনেক ছোট হওয়ার কারণে ম্যারি তাকে ঠিকমতো দেখতেই পারছিল না। রানী তখন সেই ফুল থেকে ম্যাজিকের মাধ্যমে উড়িয়ে দেয় এবং ম্যারির হাতে সেই ফুলটা পৌঁছে দেয়। ম্যারি সেই ফুলটাকে ধরে ফেলে। এরপর ম্যারি আস্তে আস্তে অনেক ছোট হয়ে যায় এবং রানীকে দেখতে পেয়ে সে রানীর কাছে আসে। রানী তখন ম্যারিকে বলে এই ফুলটি নিম গ্যালোর কাছে নিয়ে যেতে। তখনই সেখানে লিফম্যানের যোদ্ধারা চলে আসে আর রানী সেখানেই মারা যায়। এরপর রুনিন ম্যারিকে জিজ্ঞাসা করে রানী মারা যাওয়ার আগে তাকে কিছু বলে গিয়েছে কিনা। ম্যারি তখন বলে এই ফুলটা রানী আমাকে দিয়ে নিম গ্যালোর কাছে নিয়ে যেতে বলেছে, কিন্তু ম্যারি তো কিছুই বুঝতে পারে না। তখনই সেখানে একটি মৌমাছি চলে আসে। মৌমাছিটাকে দেখে সে বুঝতে পারে আসলে সে অনেক ছোট হয়ে গেছে। এতে করে ম্যারি অনেক ভয় পেয়ে যায় এবং রুনিনকে বলে তাকে আগের মতো করে দিতে। তখনই সেখানে সেই শামুক দুটো চলে আসে। রুনিন তখন বলে ম্যান্ড্রেকে যদি জানতে পারে যে আমাদের রানী আর বেঁচে নেই, তাহলে সে খুব শীঘ্রই আমাদের জঙ্গল দখল করে নেবে। তাই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই ফুলটাকে নিয়ে নিম গ্যালোর কাছে যেতে হবে। এরপর রুনিন ম্যারিকে নিয়ে নিম গ্যালোর কাছে যাওয়ার জন্য রওনা দেয়। অন্যদিকে দেখা যায় যে নড একটি রেস প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। বুফো নামের একটি ফ্রগ তাকে টাকা দিয়েছিল যাতে এই প্রতিযোগিতায় সে হেরে যায়, কিন্তু নড সে কথা অমান্য করে সে এই প্রতিযোগিতায় জিতে যায়। এটা দেখে বুফো তখন অনেক রেগে যায় এবং তার দুই সঙ্গীকে আদেশ দেয় যে নডকে একটি সাপের সামনে ছেড়ে দিতে। কিন্তু তখনই সেখানে রুনিন চলে আসে আর তাকে দেখে ভয় পেয়ে বুফো সেখান থেকে চলে যায়। রুনিন তখন নডকে সব কথা খুলে বলে আর এটাও বলে যে আমরা খুব তাড়াতাড়ি ফুলটাকে নিম গ্যালোর কাছে না নিয়ে যেতে পারি তাহলে বুগলসরা আমাদের রাজ্য খুব তাড়াতাড়ি দখল করে নেবে, আর বলে যে তাছাড়া আমাদের রক্ষা করার জন্য এখন আমাদের রানীও বেঁচে নেই। এই সব কথা বুফো আড়াল থেকে শুনছিল। অন্যদিকে বুম্বা বাড়িতে এসে কম্পিউটারের সামনে তার মেয়ের লেখা চিঠিটা পায়। সে তখন অনেক কষ্ট পায়, সে তার মেয়েকে সময় দিতে পারেনি বলে তার মেয়ে আজ তাকে ছেড়ে চলে গেছে। অন্যদিকে বুফো এসে ম্যান্ড্রেকের কাছে সব কথা খুলে বলে দেয় আর এটা বলে যে ওই ফুলটিকে এখন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে।
দিকে ফুলটা নিয়ে রুনিন নিম গেলুর কাছে চলে আসে, তবে কেউই জানতো না যে রানী আর বেঁচে নেই। জঙ্গল শুকিয়ে যাচ্ছে দেখে সমস্ত লিফম্যানরা নিম গেলুর সঙ্গে দেখা করতে এসেছে। আর নিম গেলু হচ্ছে একটা জাদুঘর, সে সব খবরই রাখতো, কিন্তু এটা জানতো না যে রানী আর বেঁচে নেই। যখন সে জানতে পারে তখনই সেখানে রুনিন চলে আসে। মেরি তখন নীলগেলুকে জানায় যে রানী মারা যাওয়ার আগে এই ফুলটা নিমগেলুকে দিতে বলেছে। এইটা শুনে নিমগেলু তখন সবাইকে নিয়ে একটা লাইব্রেরিতে চলে আসে, আর সেই লাইব্রেরিতে সদ্য কোনো ঘটনা ঘটে যাওয়ার সব লিপি সেখানে থাকতো। নিমগেলু তখন সেই লাইব্রেরির রেকর্ড থেকে জানতে পারে যে আজকে রাতে যখন পূর্ণিমার চাঁদ উঠবে আর ওই চাঁদের আলো যখন ওই ফুলটির উপরে পড়বে তখন এই ফুলটি ফুটে উঠবে। কিন্তু এই ফুলটি যদি অন্ধকারের মধ্যে ফোটে তাহলে কি হবে সেটা তারা জানতে পারেনি, কারণ বাকি পাতাটা সেখান থেকে হারিয়ে গেছে। ম্যারি তখন নিমগেলুকে জিজ্ঞাসা করে, আমি তো এই জাতির না, তাহলে আমি এখান থেকে পৃথিবীতে ফিরবো কিভাবে? নিমগেলু তখন বলে, আমি এটার উত্তর জানি না। নিমগেলু তখন ম্যারির হাতে একটা জাদুর চিঠি ধরিয়ে দেয়। সেই চিঠিতে ফু দেওয়া মাত্রই ম্যারি তখন অতীতে চলে যায়। সেখানে রানী তাকে বলছিল এই ফুলটি যখন ফুটবে সে যেন ওই ফুলটির কাছেই থাকে, তাহলে সে আবার আগের অবস্থায় ফিরতে পারবে। এরপর রুনিন নর্ডকে ওই ফুলটির দায়িত্ব দেয়, কিন্তু রুনিন সেখান থেকে চলে যাওয়ার পরেই নর্ড ম্যারিকে নিয়ে বাইরে ঘুরতে চলে যায়। এরপর আমরা অনুষ্ঠানের সিন দেখতে পাই। সেখানে ম্যান্ড্রেক এসে সেই শামুকদুকে এবং ফুলটাকে নিয়ে সেখান থেকে চলে যায়। রুনিন তখন তাদের পিছুই করছিল, কিন্তু যাওয়ার পথে রাস্তাটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তাই আর পিছু করতে পারে না। রুনিন তখন খুব রেগে যায় এবং নর্ডকে বলে, তুমি সামান্য একটা দায়িত্বও পালন করতে পারে না। যাই হোক, নর্ড এবং ম্যারি তখন সেই ল্যান্ডে গিয়ে শামুক দুটো এবং ফুলটাকে উদ্ধার করে নিয়ে আসে। রুনিন তাদের হাতে ধরা পড়ে যায় যুদ্ধ চলাকালীন সময়ে। যাই হোক, এবার সেই ফুলটাকে মুন হ্যাভেনে রাখা হয় এবং চাঁদের আলো পড়তেই ফুলটি ফুটতে শুরু করে। কিন্তু নর্ডের মনটা অনেক খারাপ ছিল, কারণ নতুন রানী এখানে ফিরে এলেই ম্যারি এখান থেকে চলে যাবে। তখনই দেখা যায় যে বগলসরা চাঁদের আলো ঘিরে রেখেছে, চাঁদের আলো ফুলটির উপরে পড়তে দিচ্ছে না, যার কারণে অন্ধকারের ভেতরেই ফুলটি ফুটতে শুরু করে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। এদিকে লিফম্যানরা তখন ওদের উপরে আক্রমণ শুরু করে। এখানে একটি বড়সড় যুদ্ধ হয়ে যায়। ম্যারি তো কিছুতেই বুঝতে পারে না তার এখন কি করা উচিত, কি করে সে এদেরকে সাহায্য করবে। তখনই তার মনে হয় এই লড়াইয়ে তার বাবা তাদেরকে সাহায্য করতে পারে। তার জন্য সে বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু সে দেখতে পারে তার বাবা জঙ্গলের দিকে আসছে। তারপর ম্যারি তার বাবাকে সব কিছু খুলে বলে এবং মুন হ্যাভেনের দিকে রওনা দেয়। অন্যদিকে লিফম্যান এবং বুবান্সদের মধ্যে যুদ্ধ হচ্ছে। বুবান্সদেরকে লিফম্যানরা হারিয়ে দেয়। এরপর চাঁদের আলো আবারও ফুলটির ওপরে পড়তে থাকে এবং ফুলটি আবারও ফুটতে শুরু করে। যাই হোক, এরপর সম্পূর্ণ ফুলটি ফুটে গেলে সেই ফুলটির ভেতর থেকে রানীর আত্মা বের হয়ে আসে এবং রানীর সমস্ত শক্তি সেই বেবি ফ্লাওয়ারের ভেতরে প্রবেশ করে, যে কিনা একসময় রানীকে সাহায্য করেছে। যাই হোক, এবার লিফম্যানরা তাদের নতুন রানীকে পেয়ে গেছে, আর ম্যারিরও সেখান থেকে যাওয়ার সময় হয়ে গেছে। তাই ম্যারি সবার থেকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ম্যারি তার বাবার কাছে ফিরে আসে, আর গল্পটিও এখানে শেষ হয়ে যায়। আজকের মতো গল্পটা এখানে শেষ হচ্ছে। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আগামী দিন আবারও একটা নতুন গল্প নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।